আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মধ্যে লাইভে। আজকে যেই বিষয়গুলো লাইভের জন্য চিন্তা করছি সেটা হচ্ছে যে আজ 21শে রমজান গেল, কয়েকদিন পরে ঈদকে সামনে রেখে অপ্রাপ্ত বয়স্ক ছেলেরা বিশেষ করে খুবই বেপরোয়া হয়ে যায় এবং তাদের বেপরোয়া মোটরসাইকেল চালানোর জন্য সাধারণ মানুষ খুবই তটস্থ থাকে। আজকে আমার অফিসে বা ফোনে অনেক লোকই এসছেন এবং এদের বিরুদ্ধে অভিযোগও দিয়ে গিয়েছেন এবং কয়েকটা বাস্তব ঘটনাও বলবো। আর বিশেষ করে বিকৃত সাইলেন্সার, এই আন্ডার এজের ছেলেরা যে তাদের অভিভাবকদের পারমিশন ছাড়া, অভিভাবকরা জানে না, তো এইভাবে সাইলেন্সারকে বিকৃত করে বিকট শব্দ করে শহর দাপিয়ে বেড়ায়। এই বিষয়ে অনেকেরই অভিযোগ আছে এবং আপনারা জানেন গত বছরও আমাদের ঝিনাইদহ জেলা ট্রাফিক, ঝিনাইদহ জেলা পুলিশ এই সব বিষয়ে সক্রিয় ছিল এবং আমরা অনেক বাইক আটক করছিলাম এবং বেশ কয়েকদিন আটক রাখার পরে এই যে মিজান, ওয়েলকাম টু মাই লাইভ। সকলকে ওয়েলকাম জানাচ্ছি যারা লাইভে সংযুক্ত হয়েছেন। তো তারপরে তৎকালীন আমাদের প্রশাসনের স্যারদের সাথে আলোচনা করে বেশ কিছুদিন আটক রাখার পরে তাদের অভিভাবকদের ডেকে মুসলেখা নিয়ে তারপরে ছাড়া হয়েছিল। তো এই জন্য অবশ্যই সকলকে খুবই সতর্ক থাকতে হবে, বিশেষ করে আন্ডারেজ বা ড্রাইভিং, আন্ডারেজ হোক না হোক, ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউই মোটরসাইকেল নিয়ে বের হবেন না। আর বিকৃত সাইলেন্সার বা অন্য কোনো ধরনের বিকৃত শব্দ উৎপাদনকারী কোনো প্রকারের কোনো যানবাহনই চালানো যাবে না। আর ঝিনাইদহ শহরের যানজট, ঝিনাইদহ শহরের কিছু নির্দেশনা আলোচনা করব। ট্যাক্স টোকেন মোটরসাইকেলের যে 10 বছরের বিষয়টা, এটা অনেকেই আমাকে প্রশ্ন করেন, সেই বিষয়ে কিছু আলোচনা করব। এস আকাশ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? ওয়েলকাম টু মাই লাইফ। আর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে ট্রাস্টি ফান্ড, অর্থাৎ সড়ক দুর্ঘটনায় কোনো লোক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে অথবা আল্লাহ না করুক যদি মৃত্যু হয়, সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? সরকারের পক্ষ থেকে তাদের বেশ বড় একটা টাকা দেওয়া হয়, এই বিষয়ে অনেকেই জানে না এবং এই ট্রাস্টি ফান্ডের জন্য প্রবাসী জীবন, ওয়েলকাম টু মাই লাইফ। সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার লাইভে এবং আসলে লাইভে আসলে আপনাদের সাথে কথা বলতে ভালোই লাগে, কিন্তু সারাদিন রোজা আপনারাও ছিলেন। হাসান মাহমুদ, অনেক ধন্যবাদ। সৌরভ বিশ্বাস, ওয়েলকাম টু মাই লাইভ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব। একটা ঘটনা তার আগে বলি। আজকে আমি একটা ভিডিওতে সেই ঘটনা বলছি, তারপরে আপনাদের সাথে আসলে শেয়ার না করে পাচ্ছি না। এইচ এম আবদুল্লাহ, আপনাকে বাংলাদেশ সিভিল সার্ভিস যেটা বিসিএস পরীক্ষা, যেটা সেই বিসিএস পরীক্ষা দিতে হবে। বিসিএস পরীক্ষার পরে আপনি পর্যায়ক্রমে কোয়ালিফাই করলে এসপি, ডিসি সব কিছু হতে পারবেন। আপনাকে খুবই চ্যালেঞ্জিং একটা পরীক্ষা বাংলাদেশ সিভিল সার্ভিসের পিএসসির মাধ্যমে হয়, সেই পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। এইচ এম আবদুল্লাহ। মোহাম্মদ আলামিন হোসেন, পিয়াস আহমেদ, আলহামদুলিল্লাহ। লাবু হোসেন, ফাহিম চৌধুরী, ওয়েলকাম টু মাই লাইভ। আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহাম্মদ বিপুল, আলহামদুলিল্লাহ ভালো আছি, ওয়েলকাম টু মাই লাইভ। সকলকে আমার লাইভে ওয়েলকাম জানাচ্ছি। আর আপনারা যারা ড্রাইভিং পরীক্ষা দিবেন অথবা ড্রাইভিং পরীক্ষা দিতে চান অথবা ইতিমধ্যে হয়তো লার্নার করেছেন, ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিবেন, তাদের জন্য আমার যে ওয়েবসাইট আছে moshood.com, www.moshood.com, ওইখানে গেলে আপনি বিআরটি এর যে পরীক্ষা হয় ঠিক একই কায়দার। বিপুল, ওয়েলকাম ওয়েলকাম। তো মিজান, দেখা যাক, ঈদের দিনের তো এখনো দেরি আছে, সে পর্যন্ত বেঁচে নাও থাকতে পারি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে দেখা যাবে।
তো যাই হোক, আমার যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে গেলে আপনি কিভাবে ড্রাইভিং পরীক্ষা দিবেন, আপনার কি কি প্রশ্ন হবে, সমস্ত কিছু এখানে আছে। এরপরে ট্রাফিক আইন আছে, সড়ক পরিবহন আইন, সড়ক পরিবহন বিধি আছে, আরও বিভিন্ন প্রকারের যে ট্রাভেল রিলেটেড বিভিন্ন কিছু আছে, গাইডলাইনগুলো আছে, সব কিছু পাবেন। ওইটা ওয়েবসাইটটা আসলে ট্রায়াল বেসিসে আছে, আপনারা ঢুকলে দেখতে পারবেন। তো যাই হোক, ঘটনাটা বলি। আজকে অফিসে আমি সকালবেলায় অফিসে এসে আমি বের হব, এর মধ্যে একজন লোক আসলেন, দুইজন লোক, একজন বয়স্ক, একজন একটু কম বয়স। দুইজন লোকই খুবই জেন্টেল লুকিং। যাই হোক, পরিচয় জানতে পারলাম যে একটু বয়স্ক যে ভদ্রলোক, উনি একটা কলেজের প্রফেসর এবং সঙ্গে তিনার ভাইয়ের ছেলে। খুবই জেন্টেল লুকিং ভদ্র দুইজন মানুষ। তো উনরা আমাকে মামলাটা দেখালেন। আমাদের সার্জেন্ট সাহেবরা গতকালকে ধরে ওনাকে ওই, যেহেতু সাইলেন্সারের সমস্যা ছিল, বিকট শব্দ, 15,000 টাকার মামলা 84 ধারায় দিয়ে দিয়েছে। তো আমার ওনাদের দেখে মনে হলো যে রনি খান, আলহামদুলিল্লাহ ভালো আছি, ওয়েলকাম। ইমরান হাদি, ওয়েলকাম টু মাই লাইফ। কামরান আক্তার, সাজ্জাদ, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর সবাই যদি সম্ভব হয় লাইভটা একটু শেয়ার দিন, যদি সম্ভব হয়। তো পরে আমি ওনাদের দেখে আমার মনে হলো না যে ওনারা এমন মোটরসাইকেল চালাতে পারে। আমি বললাম যে আপনি তো এরকম মোটরসাইকেল চালাতে পারেন না, কি ঘটনা আমাকে বলেন তো। পরে উনি বললেন যে উনিও না, বা সঙ্গে যে ভদ্রলোক তিনিও না, ওনার ছেলে আন্ডারেজ মোটরসাইকেলের চাবিটা ওনার বাড়ি থেকে নিয়েছে এবং ওই মোটরসাইকেল নিয়ে চলে গেছে গ্যারেজের দোকানে, ওই মোটরসাইকেলের গ্যারেজে যে সে ওই জিক্সার মোটরসাইকেল। তো হ্যাঁ কবির হোসেন, হ্যাঁ কবির ভাই ভালো আছেন আপনি? আপনি বাংলাদেশে কবে আসবেন? ইনশাল্লাহ আসলে দেখা হবে। মোহাম্মদ পাপন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। নাজমুল হোসেন ইতালি থেকে, ওয়েলকাম টু মাই লাইফ। তো পরবর্তীতে কোটসাদপুর, হ্যাঁ তরিকুল ইসলাম, যে কোনো সময় আসবেন, আসলে দেখা হবে। আমি শহরেই থাকি বা অফিসে, দেখা হবে, আসলেই দেখা হবে ইনশাল্লাহ। আসেন, ওয়েলকাম টু মাই লাইফ। তো পরবর্তীতে সেই ছেলেটা মোটরসাইকেল নিয়ে গিয়েছে ওই গ্যারেজে, যে এই জিক্সার মোটরসাইকেলের মূল সাইলেন্সারটা খুলছে এবং পরে ওই বিকৃত শব্দকারী একটা সাইলেন্সার সে কোথাও থেকে জোগাড় করছে, সেটা লাগিয়েছে এবং সন্ধ্যার পরে শহরে আসছে। যথারীতি আমার সার্জেন্টদের কাছে ধরা পড়ছে। যাই হোক, এমন ঘটনা আমরা চাই না। সুপ্রিয় অভিভাবক বিন্দু, শুধু ঝিনাইদহের না, তার কারণ আমার এই মোহাম্মদ আলফাজ আলী, আলহামদুলিল্লাহ, তন্ময় ইভান, হ্যাঁ অবশ্যই তন্ময় ইভান, আপনার কথা সঠিক। এবি সামাদ, সব ব্যবস্থা হয়। এবি সামাদ ভাই, আপনি একদিন আমাদের অফিসে আসেন। আপনি এইরকম, আপনি যে কমেন্টটা করছেন, এরকম কমেন্ট অনেকেই করে। উনি বলছে যে আমরা শুধু মোটরসাইকেলের সাইলেন্সারই দেখি। মোটরসাইকেলের সাইলেন্সারের প্রচারণাটা দেওয়া হয় যে আন্ডারেজ বা অল্প বয়সী ছেলেরা এটা চালায় এবং এটা সমাজের জন্য, তার জীবনের জন্য ক্ষতিকর। একটা গল্প আজকে বলবো, গল্প না, সত্য ঘটনা। গল্প তো নাই, আমাদের এই চাকরিতে এসে দেখা যাচ্ছে আমরা প্রতিদিনই অনেক ঘটনা দেখি, বাট হয়তো তার থেকে একটা বা দুইটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। তারই একটা ঘটনা বলবো, একটা ঘটনা বলতেছি আর একটা ঘটনা বলবো। শাকিল, ওয়ালাইকুম আসসালাম, কাতার থেকে, ওয়েলকাম টু মাই লাইফ। তো পরবর্তীতে আপনার এরকম ঘটনা আসলে আমরা চাই না যে আপনি আপনার আন্ডার এজের ছেলে আপনার মোটরসাইকেল নিবে। হ্যাঁ, আমরা এটাও জানি, বিশেষ করে যারা প্রবাসে থাকেন, প্রবাসী ভাইদের জন্য একটা মেসেজ, যে প্রবাসী ভাইদের ফ্যামিলি দেশে থাকে অধিকাংশ ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না। হেমায়েত ব্যাপারী, আপনার কি প্রতারণা আমি তো জানি না, আপনি আমাকে ইনবক্সে জানায়েন, পরে আপনার সাথে কথা বলবো। এখন আসলে আজকে খুবই কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। তো এই বিশেষ করে প্রবাসীদের যারা ফ্যামিলি থাকে দেশে, আসলে তারা তাদের দেহটা থাকে ওই প্রবাসে আর মনটা পড়ে থাকে তার ফ্যামিলির কাছে বা বাংলাদেশে বা দেশে।
তো এই জন্য তার তার ফ্যামিলির থেকে বা তার ছেলে বা মেয়ে তার ওয়াইফ যা চায় উনি সেটা দেয়। অনেক সময় অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখছি যে ওই ব্ল্যাকমেল করে, আন্ডারেজ ছেলে বা মেয়েরা তাদের অভিভাবকদের ব্ল্যাকমেল করে যে বাবা বা মা, যদি আপনি আমাকে মোটরসাইকেল কিনে না দেন, যদি আমাকে স্মার্টফোন কিনে না দেন, তাহলে আমি সুইসাইড করব। এরকম ঘটনা অধিকাংশ ক্ষেত্রেই ঘটে এবং আমরা সেরকম প্রমাণও পাই, নজিরও পাই। তো যাই হোক, আপনার সেইভাবে হয়তো আপনারা কিনে দেন, কিন্তু আপনি কিন্তু তাকে দুর্ঘটনা বা তাকে সুইসাইডের দিকে আরও এক ধাপ আগায় দিলেন। এরই একটা ঘটনা বলছি। এই হাইওয়েতে তখন আমাদের এই ঝিনাইদহ, এখন ঝিনাইদহ সদর থানা, এই ডাক বাংলা হাটগোপালপুর পুলিশ ক্যাম্পে আছে সাব ইন্সপেক্টর জয়ন্ত আমাকে ঘটনাটা বললেন যে এইভাবে শৈলকুপার একটা ছেলে, সেই ছেলে তার বাবা মাকে বলছে যদি তাকে পালসার মোটরসাইকেল কিনে না দেওয়া হয় তাহলে সে সুইসাইড করবে। তো জয়ন্ত তখন এই হাইওয়েতে ছিল, আরবপুর যে হাইওয়ে, এই হাইওয়েতে ছিল। জয়ন্ত আমাকে বললেন যে স্যার, তাকে তার বাবা মা যথারীতি সেই কিনে দিলেন, পালসার মোটরসাইকেল কিনে দিলেন, এবং পরের দিনই, ঘটনাটা আমরাও জানি, পরের দিনই সেই ছেলেটা গাড়াগঞ্জে মোটরসাইকেলটা অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন। আপনারা এখন বিবেচনা করবেন, সুপ্রিয় অভিভাবক বিন্দু, যে আপনি কি আসলে ছেলেকে সুইসাইডের দিকে এক ধাপ আগায় দিলেন না? হ্যাঁ, অবশ্যই তাকে আপনি মোটরসাইকেল কিনে দিতেই পারেন। এবং একটা জিনিস যে এখন জানেন যে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করতে গেলে ড্রাইভিং লাইসেন্স লাগে। তাহলে আগে আপনার সন্তানকে আগে ড্রাইভিং লাইসেন্স করে দিন, তারপরে যত প্রকারের যানবাহন আছে কিনে দিন। ড্রাইভিং লাইসেন্স থাকলে একটা মোটরযান আইন বা অন্যান্য যে ধারা, সেই ধারায় মামলা হবে। কিন্তু ড্রাইভিং লাইসেন্স ছাড়া যদি আপনার সন্তান কাউকে মেরে ফেলেন অ্যাক্সিডেন্ট করে, তাহলে কিন্তু মার্ডার কেস 302। অতএব এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। কলিজা পাখি, ফাইম, মাইক, কালারহাট, মোহাম্মদ রায়হান আলী, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম টু মাই লাইভ। আর যদি সম্ভব হয়, আবারও বলছি যে আমার লাইভটা একটু শেয়ার দিয়েন। আর আপনার একটু যেহেতু ঈদের বাজার, আর একটা বিষয় আবারও সতর্কবার্তা দিচ্ছি আপনাদের। এখন কিন্তু বিশেষ করে আপনারা হয়তো জানেন না যে বুড়ো কাপড়ে অনেক মহিলা পকেটমার কিন্তু খুবই সক্রিয় মার্কেটে। অতএব যারা আমাদের মা বোনরা যারা আছেন, ঈদের বাজার করতে আসলে শুধু ঝিনাইদহে না, সারা বাংলাদেশে খুবই সতর্ক থাকবেন। এবং শুধু মহিলা পকেটমার না, পুরুষ পকেটমারও আছে। এর বাইরে মলম পার্টি, অজ্ঞান পার্টি, বিভিন্ন প্রকারের কিন্তু চিটিং লোকজন এখন কিন্তু মার্কেটে সক্রিয়, জাল টাকা সহ। অতএব আপনারা যখনই এরকম কোনো সমস্যা ফেস করবেন, তখনই টোল ফ্রি 999 সারা বাংলাদেশে। আর যদি আমাদের ঝিনাইদহের ক্ষেত্রে হয়, ঝিনাইদহ পুলিশ কন্ট্রোল রুমের নাম্বার সকলের কাছে আছে, পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করবেন। আর বিশেষ করে পৌরসভার নিবন্ধনের বাইরে কোনো ইজি বাইক কিন্তু শহরে আসবেন না। আসলে কিন্তু প্রচণ্ড ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা কিন্তু আপনাদের আগের থেকে সতর্কবার্তা অনেকবার দিয়েছি, আবারও দিলাম। আর অটো রিক্সা পোস্ট অফিস মোড়ের গার্লস স্কুলের সামনে দিয়ে ক্যাসেল ব্রিজের উত্তর মাথা পর্যন্ত কিন্তু অটো রিক্সা যেগুলো, এগুলো চলবে না। আর হাটের রাস্তার রোডসান হাইওয়েজের অফিস থেকে ওয়াজির আলী স্কুল পর্যন্ত কিন্তু আপনার কোনো প্রকারের কোনো পার্কিং করবেন না। এবং যাত্রী অবশ্যই উঠাবেন বা নামাবেন এবং চলে যাবেন, কিন্তু কোনোভাবেই থামা যাবে না। সরি,
একটা খুবই ইমার্জেন্সি একটা ফোন আসছিল, যাই হোক। তো এটা করবেন। আর সকলে পরিবহন মালিক সমিতির বিষয়ে আমি আগের দিনেও বলছি, আজকেও বলতেছি যে আজকে অলরেডি 21 রোজা পর্যন্ত সমস্ত পরিবহন আসবে রাত্রে 11টার পরে, আর 25 রোজার পরে যে শহরে পরিবহন বা বড় গাড়িগুলো ঢুকবে রাত 12টার পরে। এখন ট্রাস্টি ফান্ড নিয়ে কিছু কথা না বললেই নয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি আপনাদেরকে সেটা জানাচ্ছি। সেটা হচ্ছে যে দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ, চিকিৎসা এবং বীমা সড়ক পরিবহন আইন 52 ধারা মোতাবেক কোনো মোটরযান হইতে উদ্ভূত দুর্ঘটনার ফলে কোনো ব্যক্তি আঘাতপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত হইলে বা আঘাতপ্রাপ্ত হইয়া মৃত্যুবরণ করিলে উক্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা ক্ষেত্রমত তাহার উত্তরাধিকারগণের পক্ষে মনোনীত ব্যক্তি ধারা 53 এর অধীনে গঠিত আর্থিক সহায়তা তহবিল হইতে ট্রাস্টি বোর্ড কর্তৃক নির্ধারিত ক্ষতিপূরণ বা প্রযোজ্য ক্ষেত্রে চিকিৎসার খরচ প্রাপ্য হইবেন। অর্থাৎ যদি আমরা চাই না যে কারো মৃত্যু হোক, যদি মৃত্যু না হয় চিকিৎসা খরচ পাবে, এটার ক্ষেত্রে সর্বোচ্চ কিন্তু 5 লাখ টাকা। এটা আপনারা অনেকে হয়তো জানেন না। আপনারা আসবেন বিআরটিএ এবং জেলা প্রশাসন এবং আমাদের মাধ্যমে আমরা হেল্প করতে পারবো। এবং এই বিষয়ক আপনারা অনলাইনে সড়ক পরিবহন আইনে আছে, সড়ক পরিবহন আইনের 52 ধারা থেকে, সড়ক পরিবহন আইনের 52 ধারা থেকে 62 ধারা পর্যন্ত, 62 ধারা পর্যন্ত এই জিনিসটা দেখতে পারবেন। আর একটা জিনিস আপনাদের এই ট্রাস্টি ফান্ডের বিষয়ে বলি, সেটা হচ্ছে আপনার যে আপনারা জানেন যে এই ট্রাস্টি ফান্ডটা করার পরে সেটা হচ্ছে একটু বিধিটা বলি, সেটা হচ্ছে যে আর্থিক সহায়তা তহবিল সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত ব্যক্তির অনুকূলে বা ক্ষেত্রমত মৃত ব্যক্তির উত্তরাধিকারীকে আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে এবং যে কোনো তফসিলি ব্যাংকে বা আর্থিক সহায়তা তহবিল নামে পৃথক হিসাব সংরক্ষণ করিতে হইবে এবং ধারা 57(1) বর্ণিত উৎসসমূহ হইতে প্রাপ্ত অর্থ তহবিলে জমা দিতে হইবে। এখন শুধু মোটরসাইকেল ব্যতিরিকে প্রত্যেকটা গাড়ি প্রতি বছরে তাদের যে যখন তারা গাড়ির কাগজ রিনিউয়াল করে তখন তাদের যদি জামান অপ্রাপ্তবয়স্ক হলে আপনি চালাতে পারবেন না। আইন বড় কঠিন, আইন বড় কঠোর, আইনের চোখ কিন্তু অন্ধ। আমরা আপনাদের সাথে ব্যবহার ভালো করব, বাট আইন প্রয়োগের ক্ষেত্রে কিন্তু আমরা কঠোর। এই বিষয়টা মাথায় রাখতে হবে। যাই হোক, আর্থিক সহায়তা তহবিলের চাঁদা মোটরযান মালিক প্রতিটি মোটরযানের বিপরীতে ধারা 53 এবং উপধারা 2 ও 3 বর্ণিত আর্থিক সহায়তা তহবিলের জন্য নির্ধারিত হারে বার্ষিক বা এককালীন চাঁদা প্রদান করিবেন, যথা বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও প্রাইম মুভারের জন্য বার্ষিক 1500 টাকা, মিনি বাস, মিনি ট্রাক, পিকআপ ও এর জন্য বার্ষিক 750 টাকা, কার, জিপ ও মাইক্রো বাসের জন্য বার্ষিক 500 টাকা, 3 হুইলার ও অন্যান্য বার্ষিক 300 টাকা, মোটর সাইকেলের জন্য এককালীন, আপনারা ভালোভাবে খেয়াল করবেন, মোটর সাইকেলের জন্য এককালীন 1000 টাকা। যদিও এখানে 1000 আছে, মোটর সাইকেলে এখন 1150 টাকা নেওয়া হয়। সেইটা কেন, সেই বিধিটা আমি এখন পড়ছি। তবে শর্ত থাকে যে সরকারের পূর্বানুমোদন ক্রমে ট্রাস্টি বোর্ডের প্রয়োজনে সময় সময় এই চাঁদার পরিমাণ হ্রাস বা বৃদ্ধি করিতে পারিবে। অতএব এই সড়ক পরিবহন বিধি আপনারা দেখবেন যে 142 বিধির থেকে 153 বিধি পর্যন্ত এই ট্রাস্টি ফান্ডে যে টাকাটা আপনারা দেন এই বিষয়ক আইন এবং বিধি আছে, আপনারা দেখে নেবেন। এবং এর একটা কমিটিও আছে, এবং আপনি যখন এরকম একটা ঘটনা ঘটবে তখন দরখাস্ত করার পরে আপনি অবশ্যই টাকা পাবেন, এবং টাকা প্রায়ই দেওয়া হয়। জেলা প্রশাসন, বিআরটিএ এটা দেওয়া হয়। আপনারা হয়তো দেখবেন মিশাল আসলে আপনি যেটা বলছেন আমি তো আসলে আপনার কথা পুরো বুঝতে পারতেছি না, হয়তো ভিডিও মামলার বিষয়ে বলতেছেন। ওই ভিডিও মামলার ভিডিও আপনি দেখার জন্য চ্যালেঞ্জ করতে পারবেন যারা আপনাকে ওই চিঠিটা দিয়েছে বা যারা আপনার
চিঠিটা পাঠিয়েছে জরিমানার, ওইখানে গেলে আপনি চ্যালেঞ্জ করলে ভিডিওটা আপনি দেখতে পারবেন। তখন ভিডিও দেখে যদি আপনি সন্তুষ্ট না হন, আপনার আপিলের সুযোগ আছে। ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার পরে বাইক নিয়ে কিভাবে বের হব? ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার পরে তো আপনাকে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা পাশ করতে হবে, টাকা জমা দিতে হবে, তারপরে না আপনি বলতে পারেন যে আপনার লাইসেন্স আছে। ঈদের দিন অবশ্যই গাড়ি ধরা হবে, অবশ্যই গাড়ি ধরা হবে, এবং এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। এবং কাগজপত্র ছাড়া আর একটা জিনিস আপনাদের বলি, আপনারা হয়তো অনেকে বলেন যে আমার বাসায় যে পাশেই, আমি কেন কাগজ নিয়ে বের হব, আমি কেন কাগজ নিয়ে বের হব, আমার বাসা তো এই যে পাশেই। না, এই কথা বলার কোনো সুযোগ নাই। আপনি মোটরসাইকেলে উঠবেন মানে আপনাকে কাগজ রাখতে হবে, আপনাকে আপনার হেলমেট পরতে হবে, এবং সব কিছু আপনাকে সাথে রাখতে হবে। বাসা পাশে বা একটু বাজারে আসছি, কাঁচা বাজার করতে আসছি, এসব কথা বলার সুযোগ নেই। এসবকে বলে রুল অফ এলিবাই বা অজুহাতের আইন। অজুহাতের আইন কিন্তু চলে না, আইন অন্ধ। আমি আরেকবার বলছি, কেউ পার্সোনালি নেবেন না, আমাদের উপরে রাগ হবেন না। এখন কিন্তু দেশে নতুন সরকার, এবং নতুন সরকার কিন্তু খুবই কঠোর। মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু বিন্দুমাত্র কোনো অনিয়মের কোনো প্রশ্রয় দিবেন না, এটা আপনারা জানেন। এবং অবশ্যই সমস্ত কিছু কিন্তু খুবই সিরিয়াসলি দেখবে, এবং এই বিষয়টা সবাই সেইভাবে চলবেন। এবং আমাদের সড়ক পরিবহন আইন, সড়ক পরিবহন বিধি এবং অন্যান্য আইন যা আছে তা কিন্তু প্রয়োগ হবে। এবং বিশেষ করে ঝিনাইদহ জেলার সম্মানিত পুলিশ সুপার স্যার, মাননীয় জেলা প্রশাসক স্যার, আপনারা জানেন তিনারা কর্মপাগল মানুষ, এবং তিনারা কিন্তু নীতিতে অটল, এবং বেআইনি কোনো কাজ করলে কিন্তু কোনো প্রকারের কোনো ছাড় পাওয়া হবে না। যাই হোক, ট্যাক্স টোকেনের বিষয়টা আর একবার বলি। মোটরসাইকেলের যিনারা 10 বছরের ট্যাক্স টোকেন পরিশোধ করেছেন, তিনাদের ক্ষেত্রে বিধি হচ্ছে যে যদি আপনার ওই যে ট্রাস্টি ফান্ডের কথাটা বললাম, সড়ক পরিবহন আইন 52-53 ধারা, সড়ক পরিবহন বিধির 142 থেকে 153 যেই ধারা এবং বিধিগুলো বললাম, যাদেরকে মোহাম্মদ রাজু নাম্বার ছাড়া মোটরসাইকেল চালানোর কোনো সুযোগ নাই। আমি একটা ভিডিও করেছি, ভিডিওটা দেখতে পারবেন। আমি আবারও বলতেছি, গতকালকে আমার অফিসে কেসি কলেজের 2 জন ছাত্র এসেছিলেন। তিনাদের কথা হচ্ছে যে তিনারা এইখানকার খুব নাম করা একটা শোরুম থেকে একটা মোটরসাইকেল কিনছেন নগদ টাকা দিয়ে, কিন্তু ওই শোরুমওয়ালা তিনাদেরকে বলছেন যে তিনি 3 মাস পরে ওই কাগজ দিবেন। তো আমার কাছে কথা হলো যে লোকটা মোটরসাইকেল কিনলো নগদ টাকা দিয়ে, তাহলে সে কাগজ কেন 3 মাস? সে কি 3 মাস পরে গাড়ি চালাবে? তার কারণ কাগজ ছাড়া তো গাড়ি চালানোর কোনো সুযোগ নাই। উমানা ফেরদৌস আখি, ইলেকট্রিক চার্জার স্কুটি চালাতে কি ড্রাইভিং লাইসেন্স লাগবে? জানাবেন প্লিজ। ড্রাইভিং লাইসেন্সটা আসলে মোটর যানের ক্ষেত্রে, ইলেকট্রিক চার্জার মোটর যান না। তবে যেহেতু অ্যাজ ইট ইজ লাইক মোটরসাইকেল, আপনাকে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স নেওয়াটাই বেটার। তবে যেহেতু এটা চার্জার স্কুটি অর্থাৎ মোটর যান না, আপনার এখানে সুযোগ আছে, আপনি চালাতে পারবেন। হামায়েত খান, চাঁদাবাজ মুক্ত ঝিনাইদহ চাই। এইটার ক্ষেত্রে ঝিনাইদহ সকল অধিবাসী, সকলের সহযোগিতা, সচেতনতা লাগবে। মিশাল, আপনি যে প্রশ্নগুলো করতেছেন আসলে হয়তো ব্যক্তিগত কোনো ক্ষোভ আক্ষেপ থেকে করতেছেন। আসলে আরটিআর গাড়ি, সকল বাইকারের উদ্দেশ্যে আমি আরেকটা কথা বলি, আরটিআর যে মোটরসাইকেলগুলো আছে, অ্যাপাচে আরটিআর, এই মোটরসাইকেলের বুয়েটের যে অ্যাক্সিডেন্ট রিসার্চ সেল আছে, সেই সেলে কিন্তু দেখা গিয়েছে যে আরটিআর, অ্যাপাচে আরটিআর যে মোটরসাইকেল, সেই মোটরসাইকেলের কিন্তু দুর্ঘটনার রেট সব থেকে বেশি। আবু হুরায়রা অনেকদিন কথা হয় না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি।
তুমি আজকে ফোন দিও, 11:30টার দিকে ফোন দিও, কথা হবে। তো যাই হোক, ড্রাইভিং লাইসেন্স বিষয়ে কি জানতে চান মোহাম্মদ রুবেল? একদিনে ড্রাইভিং লাইসেন্স করবেন, এখন একদিনে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। অর্থাৎ বিষয়টা হচ্ছে আপনি যখন লার্নার করবেন, লার্নার করার পরে আপনার যে ড্রাইভিং লাইসেন্সের যে ডেটটা হবে পরীক্ষার, ওই দিনই আপনি ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। অর্থাৎ আপনি ওই দিন সকালে যে ফিঙ্গারপ্রিন্ট এবং বায়োমেট্রিক দিবেন, বায়োমেট্রিক দেওয়ার পরে আপনাকে ওই পরীক্ষায় যদি আপনি 3টা ধাপ আছে, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার 3টা ধাপ, একটা হচ্ছে রিটেন, একটা ওরাল ইন্টারভিউ, একটা ফিল্ড টেস্ট। এই 3টা ধাপ, ফিল্ড টেস্টের আবার 2টা ধাপ আছে, একটা হচ্ছে গ্যারেজিং বা পার্কিং, আর একটা হচ্ছে রোড টেস্ট। এই ধাপগুলো যখন আপনি পাস করবেন, ওই দিনই যদি আপনি টাকা দিয়ে আপনার যে ডকুমেন্টগুলো রিকোয়ার্ড আছে সেই ডকুমেন্টগুলো সাবমিট করতে পারেন, আপনি ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ ইলেকট্রনিক ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন পরবর্তী। এবং এর জন্য আপনাকে বিআরটিএতে যেতে হবে না, আপনার যেই বিএসপি অ্যাকাউন্ট অর্থাৎ বিআরটিএ সার্ভিস পোর্টাল যে অ্যাকাউন্ট, আপনার মোবাইল নাম্বার এবং আপনার নাম দিয়ে আপনি ওইটা পেয়ে যাবেন। মিশাল, আপনি আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। আরটিআর মোটরসাইকেল, ওই যে আমি যেটা বললাম যে বুয়েটের রিসার্চ সেলে, অ্যাক্সিডেন্ট রিসার্চ সেলেও এই তথ্যটা আছে যে আরটিআর মোটরসাইকেল ইভানা সাথী ডেফিনেটলি আমার আপনার ভোটার আইডি কার্ড আর 1 কপি ছবি পাঠিয়ে দিন, আপনার লাইসেন্সের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আপনাদের মতো সচেতন এবং খুবই কি বলবো, এরকম মানুষই তো ড্রাইভিং লাইসেন্স পাক, এটা আমরা চাই। মুক্তার হোসেন, না মুক্তার হোসেন, আপনি যখনই নাম্বারটা পাবেন তখনই আপনি নাম্বারটা লাগিয়ে দিবেন। তার কারণ আপনার নাম্বারের কাগজ পাওয়ার পরে আপনার পেতে নাম্বারটা বিআরটিএ যে ডিজিটাল নাম্বার প্লেট, এটা পেতে অনেক সময় দেরি হয়। ওই নাম্বার প্লেটের অপেক্ষা করা লাগবে না, আপনি নাম্বারটা আগেই লিখে নেবেন, আপনার প্লেটে লিখে নেবেন। কামরুল ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহাম্মদ রনি হোসেন, ধন্যবাদ, ওয়েলকাম টু মাই লাইফ। যদি সম্ভব হয়, আমি সাধারণত এমন বলি না, তারপরেও আসলে যদি এই প্ল্যাটফর্মে যেহেতু আসি, মাঝে মাঝে একটু বলতে হয় যে যদি পারেন লাইভটা একটু শেয়ার দিয়ে। আর আবারও ওই যে ওয়েবসাইটের কথা বলতেছি যে www.moshoor, মশিউর বানানটা MSHIUR.com, www.moshoor.com-এ গেলে আপনার ড্রাইভিং লাইসেন্স করার যেই ধাপগুলো, সেগমেন্টগুলো এবং সড়ক পরিবহন আইন, সড়ক পরিবহন বিধি, ট্রাভেল রিলেটেড অনেক কিছু পাবেন, যাবেন দেখবেন, কৃতার্থ হব। আর যারা ইতিমধ্যে আমার লাইভে আসেন, অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং আপনাদের এই ভালোবাসার জন্যই আজকে এই নাদান লোকটাকে বিশ্বের অনেকেই চেনেন। আজকেও এক কোরিয়া থাকে আরিফ জাহান ভাই, এই যে এখানে পাশেই বাড়ি, উনি আসছিলেন, উনি একটা সুন্দর গিফট আমাকে দিয়ে গিয়েছেন, এই যে সেই গিফটটা। তো এই গিফটের আসলে মূল্যায়নটা তো দাম দিয়ে হয় না, জাস্ট টোকেন অফ লাভ। তো একটা 5 টাকার একটা বল পয়েন্ট পেনও যদি হয়, এটারও অনেক দাম, আমি সেইভাবেই দেখি। তো আসলে এটা অনেক বড় পাওয়া। ইটালিয়ান প্রবাসী নজরুল ভাই, আমি জানি না তিনি লাইভে আছেন কিনা, তিনিও আজকে আমাকে 3-4 দিন ধরে খুঁজছেন, আমাকে ফোন দিয়েছেন, তারপরে আজকে দেখা করছেন। এগুলো অনেক বড় পাওয়া যে, এবং বাংলাদেশেও অনেকে আসেন, কথা বলেন। হ্যাঁ, হুরায়রা ইন্টারন্যাশনাল লাইসেন্স পাওয়া যাবে। ইন্টারন্যাশনাল লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে যে দেশ থেকে ওই লোক আসবে, ওই দেশের লাইসেন্সের মেয়াদ থাকতে হবে। এবং এইখানকার হাফিজুর রহমান পলাশ, ধন্যবাদ, ওয়েলকাম টু মাই লাইফ। ওই লাইসেন্সের মেয়াদ যতদিন থাকবে, 1 বছরের নিচেই যদি থাকে তাহলে ততদিন, আর 1 বছরের বেশি দিন যদি থাকে তাহলেও 1 বছরের মেয়াদ দিবে। এটা মগবাজারে অফিসটা আছে, ইন্টারন্যাশনাল অটোমোবাইল অথরিটি। এবং যারা বাংলাদেশ থেকে বাইরে যাবেন, বাইরের দেশে গাড়ি চালাবেন অথবা বাইরের দেশে যাবেন, তারা অবশ্যই বাংলাদেশের লাইসেন্সের আপনার যদি মেয়াদ থাকে 1 বছরের বেশি, তাহলে মগবাজারে যে ইন্টারন্যাশনাল অটোমোবাইল অথরিটি যে অফিসটা আছে, ওইখান থেকে আপনি 1 বছরের মেয়াদের
ওই ইন্টারন্যাশনাল অটোমোবাইল করে নিয়ে যাইতে পারবেন এবং আপনি ওইখানে যে গাড়ি চালাতে পারবেন। এবং যারা বাংলাদেশের লোক প্রবাসী, বিশেষ করে প্রবাসী, তিনারা আসলে এই লাইসেন্সটা করতে পারবেন মগবাজার থেকে, কোনো সমস্যা নেই। রাসেল চৌধুরী, ওয়েলকাম টু মাই লাইফ। রাসেল চৌধুরী, আপনি কি দেশে থাকেন না ঝিনাইদহ থাকেন আমি জানি না। ঝিনাইদহ যদি থাকেন, ঝিনাইদহ জেলা ট্রাফিক অফিস, পুরাতন ডিসি কোর্ট, ডিসি স্যারের বাংলোর ঠিক অপোজিটে আসবেন, চা খেয়ে যাবেন, কথা হবে। মেহেদি হাসান, এইখানে একটা বিষয় আছে, আপনি যেই মোটরসাইকেলটা চালান সেটা অন্যের নামে, এইখানে কিন্তু একটা আইন আছে। এই যে আপনারা যখন কোনো প্রশ্ন করেন বা আমার ইনবক্সে কোনো প্রশ্ন দেন, আমি কিন্তু সেই বিষয়ক একটা ভিডিও বা আপনাদের কিন্তু সেটা জানিয়ে দিই। যেমন এই মুহূর্তে মেহেদি হাসান ভাই বলছেন যে তিনি যেই গাড়িটা চালান, ওনার ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু ওনার মোটরসাইকেলটা অন্যের নামে। সেই বিষয়ক আইন হচ্ছে সড়ক পরিবহন আইন 21 ধারা। সড়ক পরিবহন আইন 21 ধারা অনুযায়ী আপনাকে 21 দিনের মধ্যে 30 দিনের মধ্যে মালিকানা পরিবর্তন করতে হবে। এবং মালিকানা পরিবর্তন না করলে আপনার যে সমস্যাটা হবে সেটা আমি এখন বলতেছি। মালিকানা পরিবর্তন না করলে আপনার সমস্যা হবে, ধরেন আপনি ঝিনেদাই বাড়ি ধরলাম, আপনার মোটরসাইকেলের নাম্বারটা ঝিনেদার হোক বা অন্য যেইখানেরই হোক, যে কোনো জায়গার নাম্বারই তো সারা বাংলাদেশে চালানো যায়। তো আপনার মোটরসাইকেলটা আপনি বিক্রি করলেন, উনি মালিকানা পরিবর্তন করলেন না। ওই মোটরসাইকেলটা দিয়ে যখন একটা আকাম করবে তখন ফাঁসবে কে? আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নাম্বারটা কার থাকলো? আপনার। অতএব ওই 30 দিনের মধ্যে যদি আপনি যার কাছে বিক্রয় করলেন তিনি বিক্রয় না করেন, আপনার জন্য একটা খুব সুন্দর সুযোগ আছে, আপনি থানায় একটা জিডি করবেন বিআরটিএতে, যে ওই জিডির বদৌলতে একটা আপনার ওই গাড়িটা লক করে দিবেন, ওই গাড়ি উনি আর চালাতে পারবেন না। তামিম আহমেদ, আপনি আসলে যে কথাটা বলছেন, আমি পুলিশে চাকরি করি, ট্রাফিকে। আপনি যে কথাটা বলছেন এটা তো আর একটা সংস্থা। হ্যাঁ, অনেক অনিয়ম আছে, এটা সঠিক, আপনার কথা সঠিক। আপনি আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে নাম্বার দিব, কথা বলবো। আসলে এইভাবে আমার লাইভে আমি এই বিষয়ে কথা বলতে পারি না, আমি আমার অপারগতা, আমি সরি বলছি। আমি আমার কথা, আমার অফিসের কথা, আমার পুলিশের কথা বলতে পারবো, বাট অন্য ডিপার্টমেন্টের কথা আমি বলতে পারি না, সরি। যাই হোক, আপনার মালিকানা পরিবর্তন করবেন, আর হচ্ছে সড়ক পরিবহন বিধি 41। আর যদি আপনি মালিকানা পরিবর্তন না করেন সেক্ষেত্রে কিন্তু সাজা আছে 74 ধারায়। কি সাজা আছে সেটা বলি। সেটা হচ্ছে, আপনি যদি 30 দিনের মধ্যে আপনার মালিকানা পরিবর্তন না করেন তবে 1 মাসের কারাদণ্ড বা 5,000 টাকা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। অতএব এই আইনটা কিন্তু আমি অন্তত প্রয়োগ করি না, কিন্তু প্রয়োগ করলে কিন্তু এটা হবে, আপনার 1 মাসের কারাদণ্ড হবে অথবা 5,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ড। তো অতএব সবাই এই জিনিসটা করবেন। আজকে আসলে যে আলোচনাগুলো করার কথা ছিল মোটামুটি আজকে আলোচনা হয়েছে। না, আপনি তাসকিয়া খাতুন, আসলে হবে না। মানে স্টাম্প, এটা আমি এই তথ্যটা আপনাকে জানাই বা সকলের জন্য, সকল ভিউয়ার্সের জন্য, যে আপনি যখন একজনের কাছ থেকে একটা যানবাহন, যে যানবাহনই হোক, সেটা মোটরসাইকেল বা মোটর বাইক বা প্রাইভেট কার, মাইক্রো, জিপ, বাস, যেটাই হোক, সেটার ক্ষেত্রে মতো আগের দিন আমি বলছি যে 5টা কাগজ, 5টা কাগজ আপনাকে কমপ্লিট করতে হবে। সে 5টা কাগজ, একটা হচ্ছে 2টা এভিডেভিট 2টা, একটা আপনি কিনলেন সে এভিডেভিট, একটা বিক্রেতা বিক্রি করলেন সে এভিডেভিট, আর 3টা হচ্ছে একটা টিও ফর্ম, একটা টিটিও ফর্ম, আর বিক্রয় রসিদ। অনলাইনে সার্চ দিলেই পেয়ে যাবেন। এই 5টা কাগজের পরে আপনি যখন বিআরটিএতে যাবেন তখন আপনাকে ওই মালিক
অর্থাৎ বিক্রেতা, এটা আইনে নাই, বাট আসলে অপরাধ দমনের জন্য অনেক ক্ষেত্রে হয় কি যে একজন মালিক হয়তো মারা গিয়েছেন বা হয়তো মালিক আদৌ নাই, হয়তো অন্য কোনো একটা করাপশন হচ্ছে, সেই ক্ষেত্রে ওই মালিকের সরাসরি বিআরটিএতে যাওয়া এটা আইনে নাই, কিন্তু এটা একটা বিআরটিএর একটা ইনস্ট্যান্ট অর্ডার আছে, না গেলে হয় কি যে দেখা যাচ্ছে অন্য একজন লোক যে লিখে আসলো, এই জন্য ওই বিআরটিএর তো ওই মালিকের তথ্য সম্বলিত একটা তাদের বালাম বই বা তাদের ওয়েবসাইটে আছে, তখন ওই মালিক হয় যাবে বিআরটিএতে অথবা ভিডিও কলে বিআরটিএর অফিসারকে ওই মালিকের সাথে কথা বলাই দিতে হবে যে উনি ওইটা, কিন্তু সইগুলো থাকতে হবে। এই যে 5টা ফর্ম বললাম, এই 5টা ফর্মে ক্রেতা, বিক্রেতা এবং সাক্ষীদের স্বাক্ষর কিন্তু থাকতে হবে, যার স্বাক্ষর যেই জায়গায়। অতএব এই জিনিসটা খুবই স্মরণ রাখবেন। আপনারা যারা তাসকিয়া খাতুন সহ সবাই মনে হয় উত্তরটা পেয়েছেন। যাই হোক, আরও যাদের আর যারা বিশেষ করে মোটরসাইকেল বা যে কোনো যানবাহন বিক্রেতা, তারা অন্তত পক্ষে ওই ক্রেতাকে চাপ দিয়ে অন্তত পক্ষে মালিকানাটা বদলি করায় দিবেন, না হলে কিন্তু আপনার বিপদ, ক্রেতার থেকে বিপদ কিন্তু আপনার বেশি। আপনার ওই স্ট্যাম্প থাকবে, কিন্তু প্রাথমিকভাবে তো আপনি আইনগত জটিলতায় পড়ে হ্যারাস হয়ে গেলেন, এইটা কে দেখবে বলেন? অতএব সবাইকে অবশ্যই অবশ্যই ওই আপনার যে ক্রেতা তাকে দিয়ে অবশ্যই মালিকানা পরিবর্তনটা করে নিতে হবে। আপনি তাকে বুঝাবেন যে ভাই, আপনি আমার কাছ থেকে আমার যানবাহনটা কিনছেন, প্রমিত কুমার দেবনাথ, না আপনি পারবেন না। আসলে আইনের চোখ অন্ধ, আমি বারে বারে বলি, আপনি পারবেন না। অবশ্যই আপনার কাকার গাড়ি, আপনার ফ্যামিলি, ঠিক আছে। আর একটা কথা প্রমিত কুমার দেবনাথ, আমি বলি বাবার গাড়িও যদি হয়, ধরেন আমি আমার ক্ষেত্রে বলি যে আমার বাবার যে মোটরসাইকেল যদি থাকতো বা আছে, সেইটা কিন্তু আমার বোন আছে, আমার মা আছেন, আমার বাবার সমস্ত সম্পত্তি বা আমার বাবার মোটরসাইকেল বা যাই থাক, আমরা কিন্তু 3 জন অংশীদার, আমি, আমার মা, আমার বোন। তাহলে এই আমার মা বা বোনের পাওয়ার অফ অ্যাটর্নি অথবা তারা আমাকে ওইটা বিক্রয় করছে, এর বাইরে এবং আমার বাবার ওয়ারেস সার্টিফিকেট ছাড়া কিন্তু আমি পারবো না। এই জন্য প্রমিত কুমার দেবনাথ, আপনি বোধহয় উত্তরটা পেয়েছেন। হ্যাঁ, কিছু যেমন আমি যখন সার্জেন্ট ছিলাম বা আমি এখনও যখন রাস্তায় যাই, তাসকিয়া খাতুন ওয়েলকাম, আমি এখনও অন্তত মালিকানা বদলি এই জিনিসগুলো নিয়ে, বা ভাইয়ের গাড়ি ভাই চালাচ্ছে অথবা বাবার গাড়ি ছেলে চালাচ্ছে অথবা ছেলের গাড়ি বাবা চালাচ্ছে অথবা আত্মীয়ের, ঘনিষ্ঠ কোনো আত্মীয়ের গাড়ি কেউ চালাচ্ছে, আমি এই জিনিসগুলো ধরি না, কিন্তু ভালো মন্দ সব জায়গায় আছে। অতএব আর বেশি কথা এখানে আমি বলতে পারি না। তামিম আহমেদ, আপনি ওইভাবে করে নিন আমি যেটা বললাম। মোহাম্মদ গুলাম রহমান রিপন, মালিকানা চেঞ্জ করেছে কিন্তু ফিঙ্গার নিচ্ছে না। মালিকানা চেঞ্জের কাগজটা থাকলে হবে ভাই, মালিকানা চেঞ্জের আপনার ফিঙ্গার কবে না নিবে না নিবে এটা বিআরটি এর বিষয়। আর একটা বিষয় বোধহয় মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে গতকালকে কেসি কলেজের 2 জন ছাত্র আমার কাছে আসছিলেন, তাদের মোটরসাইকেল আটক হয়েছিল। তো এসে বললেন যে তারা মোটরসাইকেল নগদ টাকায় কিনছে, কিন্তু তাদের মোটরসাইকেল কাগজ দিতে নাকি 3 মাস সময় নিচ্ছে শোরুম। এটা কোনোভাবেই সম্ভব না। এইভাবে হলে কেউ মোটরসাইকেল বা যে কোনো যানবাহন কিনবেন না। তার কারণ আপনার যানবাহন কিনে আপনি যদি হেরাজি হন, পুলিশ আপনাকে ধরে, সেই যানবাহন আপনি কেন কিনবেন না? কাগজ যে দিতে পারবে আপনি তার যানবাহন কিনবেন। এবং আমি পরবর্তীতে কালকে বেশ কয়েকটা রিলায়েবল সোর্সে কথা বলছি, এবং তিনারা বিআরটিএর লোক, প্রশাসনের লোক সব বেশ কয়েকটা রিলায়েবল সোর্সে আমি কথা বলছি। তিনাদের বক্তব্য হচ্ছে কেউ পার্সোনালি নেবেন না কোনো শোরুম, যদি আপনাদের এরকম কোনো সমস্যা থাকে সংশোধন হয়ে যাবেন। বিশেষ করে ঝিনেদা এবং ঝিনেদা এবং মাগুরার শোরুমের মালিকরা কোম্পানির থেকে বাকি মোটরসাইকেল আনেন, এবং ওনারা মোটরসাইকেলটা যখন বিক্রি করেন, আপনারা জানেন একটা মোটরসাইকেলে কিন্তু একটাই গেট পাস হয়, এবং ওই গেট পাসটা
একটাই হবে, 2টা গেট পাস হবে না। ওই কোম্পানি বা কাস্টমস থেকে একটা গেট পাস যখন হয়, উনরা যখন মোটরসাইকেলটা এখানে বিক্রি করেন, ওনার টাকা কিন্তু বাকি রয়ে গেছে ঢাকায় কোম্পানিতে। উনি কেনার পরে ওই কাগজটা উনি পাঠায়। এবার ওই কোম্পানি কবে উনাকে ওই গেট পাসটা দিবে উনি জানে না। এই জন্য আপনি আগে বিআরটিএ মানে শোরুমে গাড়ি কেনার আগে বলবেন যে আমি আপনার গাড়ি কিনবো, আপনি কি আমাকে আজকে কাগজ দিতে পারবেন? যদি কাগজ দিতে পারে আপনি কিনবেন, আদারওয়াইজ আপনি ওই শোরুম থেকে যানবাহন কিনবেন না। এটা আপনাদের জন্য পরামর্শ। আর একটা বিষয়, আপনারা অনেকেই বলে থাকেন যে আমি তো এই 2 দিন হলো মোটরসাইকেলটা কিনছি। ভাই, একদিনও চালানোর সুযোগ নাই। আপনি শুধু মোটরসাইকেলটা প্রদর্শনের জন্য বিআরটিএতে যাবেন, সেই সুযোগটুকু আছে। তাও আবার আরেকটা কাজও করে অনেক শোরুমওয়ালা, মোটরসাইকেল বিক্রি করে ডেট দেয় না। আমি এমনও পেয়েছি যে 14 সালে মোটরসাইকেল বিক্রি করছে, ডেট দেয় নাই। এসব করবেন না। শোরুম মালিকদের প্রতি অনুরোধ, এসব করবেন না। শোরুম দিয়েছেন, আপনার যথেষ্ট অর্থনৈতিক সচ্ছল, আপনি মানুষকে ভোগাবেন না, মানুষকে কষ্ট দিবেন না। আপনি মোটরসাইকেল বিক্রি করবেন, দরকার হলে বলবেন যে আপনি ভাই 5 দিন পরে নেন, আমি আজকে ওই কোম্পানিতে মেসেজ দিচ্ছি, গেট পাস আসবে, তারপরে আপনি মোটরসাইকেল নেবেন। এবং পারলে মোটরসাইকেল যদি কেউ কিস্তিতে কেনে, আপনার নামে সড়ক পরিবহন আইন 22 ধারা, সড়ক পরিবহন বিধি 42 ধারা মোতাবেক আপনার নামে রেজিস্ট্রেশন করে এই 22 ধারা এবং 42 বিধি মোতাবেক পরবর্তীতে টাকা শোধ হওয়ার পরে আপনি ওই ক্রেতার নামে মোটরসাইকেলটি হ্যান্ড ওভার করে দিবেন। এই কাজটা করেন এবং এই আইন খুব সত্বর হবে। আমরা সকলে চেষ্টা আসি, আইন খুব সত্বর হবে। শোরুম থেকে বের হবে মানে ওই গাড়ির কাগজ হবে, কাগজ ছাড়া শোরুম থেকে গাড়ি বের হবে না। এটা খুব সত্বর হচ্ছে। যাই হোক, আজকে আর কথা বাড়াবো না। সুপ্রিয় ভিউয়ার্স, আবারও একটা কথা বলতেছি, যদি সম্ভব হয় সাইদ আল সাহেব, সাইদ আল সাহাব, যদি আপনি সবকিছু জমা দিয়ে থাকেন তাহলে নাম্বার পেতে 7 দিনের বেশি অবশ্যই সময় লাগবে না। এবং আপনার বাড়ি কোন জেলায় আমি জানি না, আপনার যে জেলায় বাড়ি হোক আপনি ওই বিআরটিএতে যাবেন। যদি আপনি কাগজপত্র সত্যিই জমা দিয়ে থাকেন, ওই বিআরটি এর কর্মকর্তার সাথে আপনি আমার সরকারি নাম্বার অনলাইনে গেলেই পাবেন। আপনি কল দিবেন, আমি কথা বলবো। ওই বিআরটি এর যেই এডি আছেন বা যিনিই থাকুন, আমি কথা বলবো। দরকার হলে উনাকে আরও উচ্চ পর্যায় থেকে কথা বলবো। বাট আপনাকে অবশ্যই নাম্বার দিতে হবে, অবশ্যই আপনাকে কাগজের নাম্বার দিতে হবে। যাই হোক, রোজার সময় সকলে নামাজ পড়ছেন, আমিও নামাজ পড়ে আসছি। রেস্টেরও দরকার আছে। 10টা অনেক বেশি বাজে, আর আপনাদের সময় নষ্ট করব না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের সকলের জন্য শুভকামনা। আর জিনেদার, বিশেষ করে টিনেজার বা আন্ডারের যিনারা আছেন, তেনাদের অভিভাবক এবং তেনাদের উদ্দেশ্যে একটাই কথা, অন্ততপক্ষে এখন থেকে শুরু করে ঈদ এবং ঈদ পরবর্তী বা সব সময়ের জন্যই অন্তত ঝিনেদা জেলা আর রূপসাগড়ায় হাইড্রোলিক হর্ন ব্যবহার করবেন না। আর অপ্রাপ্তবয়স্ককেও গাড়ি নিয়ে বের হবেন না। আর বিকট শব্দযুক্ত সাইলেন্সার ব্যবহার করবেন না। প্রচণ্ডভাবে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে, আটক হবে। এটা কিন্তু বলে দিলাম। বিগত বছরগুলোতে যা দেখছেন, এবছরও তাই হবে। কোনো ব্যত্যয় হবে না। কোনো রকম কোনো তদবির, কোনো রকম কোনো কিছু কিন্তু চলবে না। ট্যাক্স টোকেনের টাকা পরিশোধ করার নিয়ম কি? ট্যাক্স টোকেনের টাকা আপনি যখন 10 বছরের পরিশোধ হবে, আপনার যদি ট্রাস্টি ফান্ডের টাকা দেওয়া থাকে 1150 টাকা, আর মাত্র 23 টাকা, মাত্র 23 টাকা দিয়ে ট্যাক্স ফ্রি একটা সনদ নেবেন। মোহাম্মদ রাজু, আপনার গাড়ি জব্দ হবে। নাম্বার না থাকলে গাড়ি জব্দ হবে, নাম্বার ছাড়া কোনো গাড়ি আসলেই জব্দ হবে। ধন্যবাদ। আর কড়া কথা বলবো না। কেউ আমার কথাগুলো ব্যক্তিগতভাবে নেবেন না, তার কারণ আমি কথাগুলো বলি আইনের কথা। আর আমার পুলিশ সুপার স্যার বা আমার জেলা প্রশাসক স্যার বা আমার যে নীতি আমাদের পুলিশের, যে আমরা কিন্তু আপনাদের সঙ্গে ব্যবহার ভালো করব, কিন্তু আইন প্রয়োগে কিন্তু কঠোর, আইন প্রয়োগে কিন্তু ফার্ম থাকবো, কঠোর থাকবো। এই বিষয়ে কিন্তু কোনো ছাড় দেওয়া হবে না। সকলের জন্য এই মেসেজটা, ঝিনাইদহ সহ বাংলাদেশের সকলের জন্য এই মেসেজটা দিলাম।
সকলে আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন এবং সকলে ট্রাফিক আইন ও সাইন মেনে চলবেন। নিরাপদ সড়ক, নিরাপদ সমাজ গড়ে তুলুন এবং নিজে নিরাপদ থাকুন, অপরকে নিরাপদে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।